আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে সবাই তোমরা ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে পরবর্তীভাবে তোমাদের জন্য বোর্ডগুলো সলিউশন করে দিচ্ছিলাম তারই ধারাবাহিক একটা পর্বে আমি আজকে হাজির সিলেট বোর্ড 2025 নিয়ে। এবং আমি বিশ্বাস করি তোমরা সবাই অনেক বেশি পড়াশোনা করতেছো, অনেক বেশি তোমাদের হচ্ছে নিজের প্রতি ইফোর্ট দিচ্ছ যেন তোমরা ইনশাল্লাহ কাঙ্ক্ষিত একটা রেজাল্ট পাও। এবং তারই সঙ্গী হতে আমি তোমাদের সামনে আসলে হাজির। সো আমরা করবো আজকে সিলেট বোর্ড 2025। চলো আমরা এটা সলভ করা শুরু করি, ঠিক আছে? সো আমরা করতেছি হচ্ছে লেনদেন অধ্যায়ের অঙ্ক। তোমরা এটা ভালো করে জানো, লেনদেন হচ্ছে তোমাদের বেসিক অধ্যায় এবং এটা দিয়েই আসলে তোমার ভিত্তিটা গড়ে তোলে। তো এর জন্য আমি তোমাদের হচ্ছে কোনো কিছু অনেক বেশি এলাবোরেট করার চেষ্টা করি যেন তোমরা পিছনে যদি কোনো তোমাদের ঘাটতি থেকে থাকে সেটাও যেন পূরণ হয়ে যায়। সো আমি বিশ্বাস করি আমার ভাই বোনেরা আমাকে সাপোর্ট দিবা, ঠিক আছে? সিলেট বোর্ড 2025 এটা হচ্ছে আয়েশা এন্টারপ্রাইজ 2024 সালে জানুয়ারি মাসে 1 তারিখে নগদ 50,000 টাকা আসবাবপত্র ও 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। এই লেনদেনটা খুব ভালো, এটা খুবই চমৎকার। এটার শুধুমাত্র মানে আমি লেনদেন যেখানে এখানে চাইছে সেটা না, এটার একটা জাবেদাও তোমাদের জন্য করে দিব যেন তোমরা এটা নোট করে রাখো, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং উপযুক্ত পথের আলোকে এখানে আমাদের ক নম্বরে যদি আমরা কোশ্চেন পড়া শুরু করি, ক নম্বরে বলছে লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট পরিমাণ বের করতে বলছে। দেন আয়েশা এন্টারপ্রাইজের 1 থেকে 20 তারিখের লেনদেন, 1 থেকে 20 তারিখের লেনদেনগুলো আমাকে হচ্ছে হিসাবের শ্রেণীবিন্যাস বা শ্রেণী বিভাগ দেখাতে বলছে। ওকে, দেন উপযুক্ত তথ্য হতে 25 তারিখের লেনদেন দ্বারা একটি ভাউচার তৈরি করতে বলছে। সো এই তিনটা হচ্ছে আমাদের কোশ্চেন। চলো প্রথমে হচ্ছে আমরা কোনগুলো লেনদেন নয় সেটা আগে আমরা ভালো করে তোমাদের বুঝাই। সো আমাদের এখানে দেখো প্রথমে বলছে লেনদেন নয়, তার মানে একটা ঘটনা যদি লেনদেন হইতে না হয় তখন তাকে কি করা লাগবে? অবশ্যই তাকে হচ্ছে এমন কোনো সিম্পটম থাকতে হবে যেটার মাধ্যমে আমার প্রতিষ্ঠানে যে আর্থিক অবস্থার পরিবর্তনের চেঞ্জ হয়েছে সেটা বোঝা যাবে না। সো দেখো এগুলো আসলে ভাষা লেনদেন থাকে, লেনদেন না, এগুলোকে আমরা বলি হচ্ছে ঘটনা। যেমন ধরো লক্ষ্মী ভাই, ধারে এত টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ পাওয়া গেল। অ্যাকাউন্টিং কখনো কোনো অ্যাকশন মানে ঘটবে এমন কোনো চিন্তা নিয়ে ওরা আসলে লিপিবদ্ধ করে না। ওই ঘটনা ঘটছে, তোমার অ্যাকাউন্টে পরিবর্তন হয়েছে, তখন সেটা হচ্ছে লেনদেন। তাহলে ফরমায়েশ পাওয়া গেল, অর্ডার দেয়া হলো, অনুমতি নেওয়া হলো, এই ধরনের যদি কোনো ঘটনা বলা থাকে সেটা অবশ্যই না, লেনদেন নয়। কারণ কি দেখো ভাই, এইটার মাধ্যমে কিন্তু আসলে কোনো কিছুর কোনো পরিবর্তন হয় না, এটার মাধ্যমে কোনো কিছুর কোনো পরিবর্তন হয় নাই। ডান, এটা হচ্ছে আমার একটা লেনদেন নয়। এরপর বলছে মাসিক 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো, কর্মচারী নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, কর্মচারীদের ইন্টারভিউ নেওয়া হলো, চুক্তি করা হলো। এই টাইপের যে ভাষা কথাগুলো বলা থাকবে, এই ভাষা কথাগুলো আসলে লেনদেন নয়, এগুলো লেনদেন হিসাবে গণ্য করা যাবে না, ঠিক আছে? ওকে, এরপরে দেখো লক্ষ্মী ভাই, তাহলে আমরা কোনটা কোনটা আমাদের জন্য লেনদেন নয় সেটা আমরা পেয়ে গেছি। চলো আমরা একটু দেখে আসি আসলে আমাদের এটার মোট কত হয়। তাহলে এই যে নিচে আয়েশা এন্টারপ্রাইজের লেনদেন নয় এমন ঘটনাগুলো মোট পরিমাণ নির্ণয় করা হলো, এটা চমৎকারভাবে লিখে দেয়, এটা লেখাটা ভালো। পরীক্ষার হলে চেষ্টা করবা কি লক্ষ্মী ভাই, যত শর্টকাটে যত চমৎকার করে লেখা যায়। কারণ কি এখানে প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য খুবই জরুরি, প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য এলাবোরেট করা লাগে। হ্যাঁ, কারণ এই সেকেন্ডের মালিক হচ্ছে তুমি, তুমি যত প্রপার ইউজ করতে পারবা সব অ্যান্সার করে রিভিশন দেওয়ার পর্যন্ত সময় পাবা, ঠিক আছে? সো এটা হচ্ছে দেখো প্রথমে আমরা 2024 সালের 8 জানুয়ারি তারিখে যেটা ফরমাইশ ছিল আর এত তারিখে কর্মচারী নিয়োগ দেওয়া হলো, এই দুইটাই হচ্ছে আমার লেনদেন না। আমরা ছক করলাম তারিখ বিবরণ টাকা টাকা অথবা তারিখ বিবরণ বিস্তারিত টাকা মোট টাকা, যেভাবেই করো করে আমরা যোগ করে দেখলাম 1 লাখ টাকার ঘটনা যা এই অঙ্কে উল্লেখ করা আছে সেটা আমার জন্য লেনদেন নয়। আমরা করে ফেললাম, ঠিক আছে লক্ষ্মী ভাই। এরপরে আমি তোমাদের যেটা শিখাবো সেটা হচ্ছে আমাদের 2 তারিখে যেটা বলছে 1 থেকে 20 তারিখের লেনদেনগুলো হিসাব। হিসাব বলতে আসলে বুঝায় কি লক্ষ্মী ভাই, হিসাব বলতে হচ্ছে বুঝায় প্রত্যেকটা লেনদেনের মধ্যে যে পক্ষগুলো থাকে এই পক্ষগুলো খুঁজে বের করা অথবা আইডেন্টিটি গুলো থাকে সেগুলো খুঁজে বের করা, ঠিক আছে? সো আমরা এই হিসাবগুলো বের করব, তারপরেই আমরা ইনশাল্লাহ অন্যগুলা ইজিলি পারবো। আর এইটার আমি তোমাদের একটা জাবেদা করে দিব, তোমাদের বলছিলাম এটা তোমাদের জন্য বোনাস, এটা তোমাদের কাজে লাগে। এইটার জন্য হচ্ছে আমি এখন সলিউশন করতে যাচ্ছি। দেখো লক্ষ্মী ভাই, প্রথমে কি বলছে, নগদ 50,000 আসবাবপত্র হচ্ছে 1.5 লাখ এবং 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু। তার মানে এখান থেকে আমরা আসলে প্রথমে হিসাবগুলো তাহলে বের করি, এখানেই করি, এখানে করলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? তাহলে দেখো প্রথম হচ্ছে আমি নগদ পাইছি কত, 50,000। তার মানে হিসাব প্রথমটা হচ্ছে নগদান, প্রতিষ্ঠান পাইছে নগদান, হিসাব ডেবিট। তারপর আমরা আসবাবপত্র পাইছি কত টাকা, আসবাবপত্র কত টাকা,
1.5 লাখ ডেবিট, যা যা পাইছি। তারপরে কি বলছে, ব্যাংক ঋণ হিসাব। তাহলে ব্যাংক ঋণ তো আসলে আমার জন্য কি হয়, ঋণ হিসাব, ক্রেডিট, কারণ এটা আমার জন্য দায়। আর সব মিলিয়ে হচ্ছে আমার মূলধন, ক্রেডিট। এই হচ্ছে আমার কাজ। তাহলে এবার একটু আসি, দেখি আসলে তোমাদেরকে লাস্ট পর্যন্ত। আমার নগদ হচ্ছে 50,000, লিখলাম। আমার আসবাবপত্র হচ্ছে 1.5 লাখ, লিখলাম। তাহলে এইটা হচ্ছে মালিকের মূলধন। তাহলে মালিকের মূলধন কত, 2 লাখ, কারণ মালিক যা দেয় তাই হচ্ছে তার মূলধন। ঋণ হচ্ছে 50,000। তাহলে এইখানে হলো 2.5 লাখ, ক্রেডিট সাইড হলো 2.5 লাখ, ক্রেডিট সাইড হলো 2.5 লাখ, তাহলে ডেবিট সাইড 2 লাখ কেন? ক্রেডিট সাইড হলো 2.5 লাখ, তাহলে ডেবিট সাইড 2 লাখ কেন? ডেবিট সাইডের বাকি 50,000 কই? সো এই জায়গাটাই হচ্ছে রিয়েল গেমটা লক্ষ্মী ভাই। মনে রাখো, বারবার করে বলবো, খুব ভালো করে মনে রাখো, যখন ঋণ নিয়ে বছরের শুরুতে ব্যবসায় করা হবে, যখন ঋণ নিয়ে বছরের শুরুতে ব্যবসায় করা হবে এবং নগদের টাকার মধ্যে ঋণ সহ না বলা থাকবে, নগদের টাকার মধ্যে ঋণ সহ না বলা থাকবে, না বলা থাকবে, তখন হচ্ছে তোমাকে অবশ্যই ওই ঋণের টাকাটা নগদের সাথে যোগ করে নগদ টাকা গণ্য করতে হবে। আমি তোমাদের জন্য আবারও বলি, এই জাবেদাটা এখানে নাই, বাট তারপরে শেখাচ্ছি। যখন নগদ এবং সাথে ঋণ নিয়ে ব্যবসায় শুরু করবে, যদি এখানে নগদ টাকার সাথে আলাদা করে না বলা দেয় যে নগদ সহ, তাহলে অবশ্যই ঋণের টাকাটা নগদের সাথে যোগ হয়ে টোটাল নগদ হবে। তাহলে এখানে নগদ ছিল কত, 50,000, ঋণ নিছিল কত, 50,000, নগদ কত ধরছি, 1,50,000। আসবাবপত্র হিসাব সব মিলে হচ্ছে, দেখো এখানে 2.5 লাখ, এখানে 2.5 লাখ, শেষ। আরেকটা কথা, যদি এটা ব্যাংক ঋণ বলা থাকতো, যদি এটা ব্যাংক ঋণ বলা থাকতো, ব্যাংক ঋণ, তখন তোমরা অবশ্যই এখানে আরেকটা ব্যাংক নামে হিসাব বের করতে, সেটা হচ্ছে 50,000। তাহলে এই তিনটে মিলে হয়তো 2.5 লাখ, আর এখানে এই দুইটা মিলে হয়তো 2.5 লাখ। আমি তোমাদের জন্য আরেকবার ধীরে ধীরে বলি, এটা এটার সাথে সম্পর্কিত না, তারপরও লক্ষ্মী ভাই, যখন নগদ আর ঋণ নিয়ে বিজনেস শুরু করবে, শুধু ঋণ বলা থাকলে ঋণের টাকাটা নগদের সাথে যোগ হয়ে তারপরে নগদান হিসাব হবে। এরপরে হচ্ছে ঋণের টাকার আলাদা করে আবার ক্রেডিট হবে। আর যদি ঋণ থাকে, ব্যাংক ঋণ বলা থাকে, এখানে ব্যাংকের সাথে যোগ হবে। আর যদি ব্যাংক না থাকে, ওখানে আলাদা একটা ব্যাংক হিসাব আসবে। কারণ ব্যাংক ঋণ মানে হচ্ছে ঋণের টাকাটা আসলে ব্যাংকের সাথে যোগ করে দেয়া, মানে ব্যাংকের অ্যাকাউন্টে যোগ করে দেয়া। ডান। তাহলে আমরা উপরের হিসাবগুলো আসলে পাইছি। এখানে ছিল কি, নগদ ছিল, আসবাবপত্র ছিল, ব্যাংক ঋণ ছিল, আর মূলধন ছিল। তারপরে বলছে পণ্য ক্রয় করা হলো কত, 70,000 টাকা। তাহলে পণ্য ক্রয় করছি, ক্রয় করছি, কিসে ক্রয় করছি, কোনো কিছু বলা হচ্ছে নাই। তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এখানে দুইটা হিসাব আমরা পেয়ে গেছি। কেন আমি ডেবিট ক্রেডিট সহ এখানে করাই, এই দেখো অ্যাসেট ক্রয় করলে হচ্ছে আমার কি হয়, এক্সপেন্স বাড়ছে, আর এখানে হচ্ছে আমার অ্যাসেট কমছে, শেষ। এরপরে আমাদের এখানে বলা আছে লক্ষ্মী ভাই 8 তারিখে ধারে ক্রয় ফরমায়, সেটা তো আমাদের লেনদেন না। তারপরে বলা আছে ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয়, এই যে একটা কনসেপ্ট ভালো করে মনে রাখো, ধারে পণ্য বিক্রয়। তাহলে ধারে পণ্য বিক্রয়, সহজ কথা, ধারে পণ্য মানে হচ্ছে প্রাপ্য বাড়বে। কি বাড়বে, প্রাপ্য। প্রাপ্য মানে কি, আমার একটা দেনাদার, প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট। ধারে পণ্য বাড়া মানে কি, আমার প্রাপ্য বাড়বে, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট। আর বিক্রয় করছি, বিক্রয় আমার জন্য একটা আয়, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় আমার জন্য একটা আয়, তাহলে এখানে প্রাপ্য মানে আমার অ্যাসেট বাড়ছে, আর এখানে আমার ওনার্স ইকুইটি বাড়ছে। ওনার্স ইকুইটি বাড়া মানে কি লক্ষ্মী ভাই, আমার মালিকানা সত্ত্ব বাড়ছে। তার মানে হিসাব এখানে প্রাপ্য এবং বিক্রয় আমরা পেয়ে গেলাম। এরপরে কি আছে লক্ষ্মী ভাই, কর্মচারী নিয়োগ, এটা তো আমাদের জন্য লেনদেন না। তারপরে হচ্ছে বলা আছে ভাড়া প্রদান। ভাড়া প্রদান হচ্ছে 2500 টাকা। ভাড়া প্রদান মানে হচ্ছে ব্যয়, ভাড়া দেয়া মানে হচ্ছে ব্যয়। তো ভাড়া দিছি, ভাড়া দিছি, তাহলে ভাড়া হচ্ছে আমার জন্য একটা হিসাব, ভাড়া হিসাব ডেবিট। আর হচ্ছে তোমার নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ভাড়া হচ্ছে আমার এক্সপেন্স, ব্যয়, নগদান হচ্ছে আমার অ্যাসেট, কমে গেল। আমি তোমাদের প্রত্যেকটা জাবেদার মতো করে এক্সপ্লেন করতেছি। ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা প্রত্যেকটা হিসাব পেয়ে গেছি। এবার চলো আরেকটু বুঝি, আমাদের হিসাবের শ্রেণীবিভাগ কয় ভাগ? হিসাব হচ্ছে 5 ভাগ, বা পক্ষকে আমরা 5টা পক্ষ, ঠিক আছে লক্ষ্মী ভাই, হিসাব হচ্ছে 5 ভাগ বা 5টা পক্ষ। তাহলে
কি আছে দেখো তো, প্রথমে প্রথমে আছে সম্পদ, তারপর আছে কি দায়, তারপর আছে কি আয়, তারপর আছে কি ব্যয়, তারপরে আছে হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব এইটার মধ্যে আবার দুইটা হিসাব আছে, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে উত্তোলন। তাহলে সম্পদ আছে, দায় আছে, আয় আছে, ব্যয় আছে। সম্পদ আছে, দায় আছে, আয় আছে, ব্যয় আছে। আর এরপর আছে হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব মানে হচ্ছে মূলধন এবং উত্তোলন। মালিকানা সত্ত্ব মানে হচ্ছে মূলধন এবং উত্তোলন। এই যে 5 ধরনের আমার হিসাব আছে, এই হিসাবগুলো অবশ্যই কোনো না কোনোভাবে এর মধ্যে পড়বে, ঠিক আছে? চলো আমরা এটা একটু দেখে আসি। তাহলে প্রথমে যে আমরা হিসাব পাইছিলাম নগদান হিসাব, এইটা আমার 5 ধরনের হিসাবে কোনটার মধ্যে পড়ে? সম্পদ। আসবাবপত্র এটা সম্পদ। ব্যাংক এটা আমার সম্পদ। কারণ কি ওখানে কি বলছিল? ব্যাংক ঋণ নিয়ে বলছিল নাকি ঋণ নিয়ে বলছিল লক্ষ্মী ভাই? ব্যাংক ঋণ নিয়ে, ঠিক আছে, ওকে। তাহলে ব্যাংক ঋণ নিয়েছে যেহেতু বলছে, তাহলে এখানে আমার ব্যাংক বাড়ছে, ঠিক আছে, সম্পদ। তারপরে হচ্ছে আমার ঋণ। ঋণ আমার জন্য কি? দায়। ঋণ আমার জন্য দায়। মূলধন আমার জন্য কি? মূলধন আমার জন্য মালিকানা সত্ত্ব। তোমাদের কিন্তু বলছি যে মূলধন আর উত্তোলন এই দুইটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। ডান, ওকে। এরপরে তোমাদের কি বলছিল কি ভাই? 4 নম্বরে বলছে ক্রয় করছি। তাহলে ক্রয় করছি, ক্রয় মানে আমার জন্য কি? ক্রয় মানে আমার জন্য ব্যয়। ক্রয় মানে আমার জন্য কি? ব্যয়। আর নগদান আমার জন্য কি? সম্পদ। তার মানে নগদান হচ্ছে আমার জন্য সম্পদ আর ক্রয় হচ্ছে আমার ব্যয়। তার মানে আমরা প্রত্যেকটা যে 5টা হিসাবের শ্রেণী শিখছি তার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে লক্ষ্মী ভাই, আমরা কি করতেছি? ক্রয় এবং নগদান হিসাব পর্যন্ত শেষ করে ফেলছি। ক্রয় এবং নগদান হিসাব পর্যন্ত শেষ করে ফেলছি। তারপর আমাদের কি বলছে? তারপর আমাদের বলছে হচ্ছে জানুয়ারি 12 তারিখে প্রাপ্য হিসাব এবং বিক্রয় হিসাব। কারণ কি আমরা ধারে বিক্রয় করছিলাম। তাহলে প্রাপ্য আমার জন্য কি? প্রাপ্য আমার জন্য একটা সম্পদ। প্রাপ্য মানে দেনাদার, তার কাছে আমি পাবো, সো এটা আমার জন্য একটা সম্পদ। ডান। দেন বিক্রয়। বিক্রয় আমার জন্য একটা আয়। বিক্রয় আমার জন্য একটা আয়, পেয়ে গেলাম। ভাড়া আমার জন্য একটা ব্যয়, পেয়ে গেলাম। নগদান আমার জন্য একটা সম্পদ, পেয়ে গেলাম। এরপরে আমাদের হচ্ছে 25 তারিখেরটা ওরা এখানে দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের কোশ্চেনে আসলে 25 তারিখ বলে নাই, 20 তারিখ পর্যন্ত বলছে। তারপর আমরা তোমাদের সৌজন্য তোমরা শিখে নাও। নগদান এটা হচ্ছে একটা সম্পদ। যখন আমরা কমিশন পাইছি, প্রাপ্ত কমিশন, এটা হচ্ছে আমার জন্য একটা আয়। দেখো প্রত্যেকটা এখানে সুন্দর করে লেখা আছে। তাহলে যখন আমরা কমিশন পাই তখন আমাদের নগদ টাকা বাড়ে। তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর কমিশন, কমিশন হিসাব ক্রেডিট। এটাকে আমরা আরেকটু বলতে পারি প্রাপ্ত কমিশন। কারণ কি কমিশন আয় ব্যয় দুইটাই হয়, যেহেতু আমাদের এটা প্রাপ্ত বা পাইছি তার জন্য এটা হচ্ছে ক্রেডিট। তাহলে নগদ হচ্ছে আমার অ্যাসেট আর কমিশন হচ্ছে আমার ওনার সিকিউরিটি বা আয় বা রেভিনিউ। ঠিক আছে লক্ষ্মী ভাই? সো আমরা এই হিসাবের শ্রেণীবিভাগটা ভালো করে বুঝলাম যে কোনটা আমার হিসাব সম্পদের মধ্যে পড়ছে, কোনটা আয়ের মধ্যে, কোনটা ব্যয়ের মধ্যে। ঠিক আছে, এই যে আমাদের 5 ধরনের হিসাব, আয়, ব্যয়, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, তার মধ্যেই আসলে আমাদের সকল হিসাবগুলো পড়ে। এখন আমরা যে অঙ্কটা করতেছি লক্ষ্মী ভাই, এটা হচ্ছে আমাদের জন্য গ নম্বর অঙ্ক, যেখানে আমাদের একটা ক্রেডিট ভাউচার তৈরি করতে বলছে। সো এইটা হচ্ছে একটা ক্রেডিট ভাউচারের ছক। মনে রাখো লক্ষ্মী ভাই, চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, যেটাই বলো, এই ছকের বেস কিন্তু একই। আমি তোমাদের সবসময় বলি কি, এই বাইরের ছকটা আগে তোমরা দিবা না। আগে তোমাদের জায়গা মতো একটা ব্যালেন্স করে এটা লিখে ফেলবা, দেন নিচের এই ছকটুকু করে এইটুকু লিখবা, দেন নিচের গুলো লিখবা। তারপরে তোমার যত টাকা জায়গা লাগছে অটোটা ধরে তুমি তোমার 4-5টা আটকাই দিবা। তুমি যদি আগে আটকাই দাও, তারপরে যদি এখানে জায়গার শর্ট হয়, তখন এটা দেখলে হয় কি বিশ্রী লাগে। আর তার চেয়ে যদি তুমি তোমার সব সুন্দর করে লিখে পরে 4-5 দিয়ে আটকাই দাও, এটা বেশি স্ট্যান্ডার্ড হয়। ঠিক আছে, সো আমরা শুরু করি। প্রথম হচ্ছে দেখো আয়েশা এন্টারপ্রাইজের ক্রেডিট নোট, এটা সুন্দর করে লেখা আছে অঙ্কটা, যেহেতু আয়েশা এন্টারপ্রাইজেস এর জন্য এটা হচ্ছে ক্রেডিট নোট। এখন প্রথম কথা হচ্ছে ক্রেডিট নোট আর ডেবিট নোট, ক্রেডিট ভাউচার এবং ডেবিট ভাউচার কেন তৈরি করা হয়? ক্রেডিট ভাউচার তৈরি করা হয় হচ্ছে আয়ের জন্য, ডেবিট ভাউচার তৈরি করা হয় হচ্ছে ব্যয়ের জন্য। কোম্পানিতে টোটাল আমরা বেসিক্যালি তোমাদের এই বই অনুসারে 6টা ছক করি। একটা হচ্ছে চালান, একটা হচ্ছে ক্যাশ মেমো, একটা হচ্ছে ডেবিট নোট, একটা হচ্ছে ক্রেডিট নোট। ওই 4টাই ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, ফেরতের সাথে জড়িত। বাট এই যে দুইটা আছে ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার, এইটা হচ্ছে তোমার আয় এবং ব্যয়ের জন্য, মানে কোম্পানির আয় এবং ব্যয়ের জন্য। কোম্পানির যদি আয় হয় তাহলে আমরা কি করি লক্ষ্মী ভাই? ক্রেডিট ভাউচার করি। কোম্পানির যদি ব্যয় হয় তাহলে আমরা ডেবিট ভাউচার করি। ঠিক আছে, আর এই যে ভাউচার আমরা করলাম আয়েশা এন্টারপ্রাইজের ক্রেডিট ভাউচার,
ডাইন সাইডে আমরা এই জিনিসটা লিখে দিব তারিখ, গ্রহণকারীর নাম এবং ঠিকানা, তারিখ, গ্রহণকারীর নাম এবং ঠিকানা, এবং বাম সাইডে আমরা এই যে ক্রেডিট ভাউচার নং এবং হিসাবের খাত, মানে কোন হিসাবে এটা ক্রেডিট হইলো সেটা আমরা লিখে দেব। ঠিক আছে, আয়েশা এন্টারপ্রাইজের ক্রেডিট ভাউচার, তাহলে এইটা হচ্ছে তারিখ, এইটা হচ্ছে তোমার ক্রেডিট ভাউচার নং, এটা হচ্ছে হিসাবের খাত। এই যে ডেবিট সাইডে আর ক্রেডিট সাইডে কি লিখতে হয় এটা একটু মনে রাখবা বারবার করে, প্রত্যেকটা ছকে কিন্তু তোমরা একটু না হয় পাজল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পাশে হচ্ছে তারিখ, দেন গ্রহণকারীর নাম এবং হচ্ছে ঠিকানা, আর এই পাশে হচ্ছে ক্রেডিট ভাউচার নং, হিসাব খাতের নাম, মানে কোন খাতে তোমার এটা আয় হয়েছে। এরপরে আমরা মাঝখানে ছকটা করব, এটা হচ্ছে সেম ওই যে তারিখ বা ক্রমিক নং, বেসিক্যালি ক্রমিক নং, আয়ের বিবরণ, আর এটা হচ্ছে যদি ডেবিট ভাউচার হতো তাহলে ব্যয়ের বিবরণ হতো, তারপর হচ্ছে বিস্তারিত টাকা, মোট টাকা। এখানে আরেকটা টাকা আমি লিখে দিলাম, আমার জন্য এটা ভালো লাগে, 2 টাকা দিলে। ঠিক আছে, দেন এসকে লিমিটেডের প্রাপ্ত থেকে আমরা হচ্ছে কমিশন পাইছি, এসকে লিমিটেড থেকে কমিশন প্রাপ্তি, এসকে লিমিটেড থেকে কমিশন প্রাপ্তি, কত কমিশন পাইছি আমরা? 15,000। কোন রকমের অন্য আনুষঙ্গিক কোনো কিছু আছে? নাই। তাহলে মোটো আমার কত? ডাবল ক্লোজ করে 15,000, শেষ। আসল গেম হচ্ছে এই যে নিচে দেখো, ভাউচারে 4টা ছক থাকে, মানে 4টা স্বাক্ষর থাকে। ভাউচারে কয়টা স্বাক্ষর থাকে কি ভাই? 4টা। একটা হচ্ছে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহীতার স্বাক্ষর। এই 3টা হচ্ছে প্রতিষ্ঠানের, ওই একটা হচ্ছে প্রতিষ্ঠানের বাইরের। তাহলে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহীতার স্বাক্ষর, এই 4টা স্বাক্ষর এখানে সুন্দর করে লিখতে হবে। আর নৈবিত্তিকেও তোমাদের কিন্তু ভাই এভাবে বলে দেয় যে ভাউচারে কয়টা স্বাক্ষর থাকে, ভাউচারে 4টা স্বাক্ষর থাকে। আর এই যে কথায় আমরা 15,000 টাকা মাত্র এটা লিখে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমার একটা ক্রেডিট ভাউচার। আবার যদি সুন্দর করে তোমাদেরকে একটু ধীরে ধীরে রিকল করাই, ভাইয়ের সাথে জাস্ট একসাথে রিকল করো। প্রথম হচ্ছে প্রতিষ্ঠানের নাম এবং কেউ ভাউচার করতেছে সেটা, এই পাশে হচ্ছে তারিখ এবং গ্রহণকারীর নাম ঠিকানা, এই পাশে হচ্ছে তোমার আসলে ক্রেডিট নোট নং এবং তোমার এটা খাতের নাম কি, শেষ উপরের অংশ। এখানে হচ্ছে ক্রমিক নং, বিবরণ, টাকা টাকা, ক্রমিক নং দিয়ে কি কাহিনী ঘটছে, কত টাকা লিখে ফেলবা। নিচে হচ্ছে 4টা স্বাক্ষর, ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষক, ব্যবস্থাপক এবং গ্রহীতার। আর এই উপরে কথায় হচ্ছে তোমার টাকাটা লিখে দিবা। তার মানে এই হচ্ছে আমার একটা ক্রেডিট ভাউচার। আর ক্রেডিট ভাউচার পালেও ডেবিট ভাউচারও আমরা পারবো। এখানে তখন প্রদানকারীর নাম হবে, এখানে তখন হিসাব খাতের নাম হবে, এগুলো সবই এখানে তখন ডেবিট ভাউচার নাম হবে। সো এই যে আমাদের অঙ্কটা যেটা আমরা করলাম, এটা ছিল হচ্ছে আমাদের 3টা পার্ট নিয়ে। একটা হচ্ছে আমরা হিসাবের লেনদেন নয় এগুলো বের করলাম, দেন হিসাবের শ্রেণীবিন্যাস করলাম এবং তারপরে আমরা ভাউচার করলাম। ঠিক আছে, আমি বিশ্বাস করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো লক্ষ্মী ভাই, একটু ধীরে ধীরে হলেও, টাইম নিয়ে হলেও আমি তোমাদের এটা বুঝাই বারবার করে, কারণ আমরা লেনদেন অধ্যায় করতেছি। লেনদেন অধ্যায়টা আমাদের জন্য খুবই জরুরি। এইটা হচ্ছে আমাদের বেসিক গড়ে হচ্ছে আমাদের ইয়ার জন্য, পরবর্তী পদক্ষেপের জন্য। সো এটা যত ভালো করে আমরা বুঝবো, পরবর্তীগুলো আমাদের জন্য ইজি হবে। তারপরও মানুষের বোঝানোর মধ্যে ভুল ত্রুটি বা অনেক কিছুই থাকতে পারে, আমরা তো রোবোটিক ওয়েতে চলি না। তো তোমাদের কাছে সবসময় আমরা গ্রহণযোগ্যতা, যেটা হচ্ছে তোমাদের আসলে কোনো কমেন্টস থাকলে তোমরা বলতে পারো যে ভাইয়া এভাবে না হলে এভাবে বুঝান, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমার ভাই বোন যেন ভালো একটা রেজাল্ট করে, তারা যেন তাদের যে কাঙ্ক্ষিত চেষ্টা সেটার জন্য সুফল পায়। আর একটা কথা মনে রাখো ভাই, তিতা হইলেও সত্য, সেটা হচ্ছে যে যেমন চেষ্টা করবে তার রেজাল্ট কিন্তু তেমনই হবে। অলৌকিক কোনো কিছু ঘটার কোনো সম্ভাবনা নাই, তোমাকে অবশ্যই তোমার মতো করে প্রুফ করতে হবে। তোমাদের সবার প্রতি সবসময় ভালোবাসা এবং শুভেচ্ছা রেখে আমি নাজমুল ইসলাম শেষ করছি আজকের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।